সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে। আমি গত পরশু একটা ভিডিওতে দেখাইছিলাম যে টিনের সালে কাউয়া তারিক জিয়া বলে মিছিল, দেখেন আরেকবার। আজকে দেখেন একের পর এক মিছিল। তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে, দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না, তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে। খুব ভালো কথা, কিন্তু গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি? এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে। একটা দুইটা না, শয়ে শয়ে এডিটর সাহেব বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো, দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছাড়াই নিয়ে যাইতেছে। শুধু কি তাই, বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেপ্তার করতে আমাদের অনুমতি নিতে হবে, নইলে থানা ঘেরাও। বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো, দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছাড়াই নিয়ে যাইতেছে। শুধু কি তাই, বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেপ্তার করতে আমাদের অনুমতি নিতে হবে, নইলে থানা ঘেরাও। এদেরকে পুলিশে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেফতার করা হয় আমরা থানা ঘেরাও করব সবাই মিলে। আপনারা মব মব কইরা ফেনা তুলতেছেন, কিন্তু আসল মব তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে। শোনেন কি অবস্থা। প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম, আতর্কিতভাবে কয়েকজন লোক আসলো, আয়সা গাড়ি আতর দিয়া দামদম পিড়াইয়া চলে গেল। বাইরে থেকে একটা ইটা মারে, গ্লাস ভাঙে আমাদের শরীরে, বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা, এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি। আমাদের ভোগান্তি হইতেছে, আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না, অনেক সমস্যা, এর বিশ্বাস চাই আমরা। একটা মানুষ ফ্যামিলি দোলাই পার নেমে যেতে ওখান থেকে আবার যাত্রাবাড়ি করতে হইব, তাদের ভোগান্তি না। এই পরিস্থিতি আমাকে জানে কোনো নিরাপত্তা নাই, সেজন্য আমাকে ঢুকতে না। আবার কয় গাড়ি লিয়ে আসলে 5,000 টাকা জরিমানা দিয়ে এবার গাড়ি নিবি, এই ডরে আমরা গাড়ি যাত্রাবাড়ি যাই না, আমরা দোলাই পাতে ঘুরে আসি। দুই রকম কথা বললে তো হবে না। আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন, আপনার দলের লোকজনই ঘটাইতেছে। আপনারাই বলেন মব, আর এটা কি থানা ঘেরাও? এটা মব না। আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত 6 মাসে 43 জন মারা গেছে। নিজের দলের ভেতরে মারামারি থামাইতে পারেন না, প্রফেসর ইউনূসকে দোষ দেন। আবার দেখেন বিএনপি অফিসে কে বা কারা ককটেল মারছে, এটা অতি জঘন্য কাজ হয়েছে, কিন্তু এর রিয়াকশন দেখেন। কিছুক্ষণ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাকারের বাচ্চারা। এই সরকারকে সাবধান করে দিতেছি, কয়ে দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা বয়সি, সরকার নামাইতে 10 মিনিট সময় লাগবো না। এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের 10 মিনিট সময় লাগবো না, সাবধান করে দিতেছি। কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে 10 মিনিটে সরকার ফেলাই দিতে পারবে। হ্যাঁ, এতই হেডম। তা হাসিনার চোদনে বাংলাদেশের মানুষ 16 বছর ছিল কেন? এই সরকারকে বিএনপি বসাইছে। তো আপনারাই যদি বসাইছেন তাহলে আপনারা এই সরকারের ব্যর্থতার দায় নেন। বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো, এরা মনে করে কাউরে গালাগালি করে আসলেই তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয়। রাজনীতি শিখাইতে পারেন নাই নিজের কর্মীদেরকে, কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না, রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই। আমি মাঝে মাঝে কমেন্টগুলো দেখি, আপনাদের দেখাই। এই ভিডিওটা আপনারা দেখেছেন না? তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো ডিবাঙ্ক করা হয়েছে, মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এগুলো অপপ্রচার আমি করেছি। আমি সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে, সে ভিডিওটা দেখেই নাই, থাম্বনেল দেখিছে। ওরে কেউ বলছে বা নিজেই বুঝিছে পিনাকির ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে। খবরদার ভিডিও কলে দেখবে না, ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে। তোমরা ভিডিও দেখলে এত বড় লোক হবি যে হাইগার ডলারে পাশা মুসবি।
ওই আইসা থামনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে, এইগুলাই হইতেছে বিএনপির সমস্যা। এইগুলো চলে হুজুগে, ওই যে হুইনা মুসলমান আছে না, এগুলো হুইনা বিএনপি, আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না। দেখেন কি বলে বিএনপির নেতা, রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে, সে তার নেতার পক্ষ থেকে বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না। দেখেন কি বলে বিএনপির নেতা, রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে, সে তার নেতার পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে বলতেছে এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে। শুনেন, এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জ, বাংলার মাটিতে জামাত এবং এনসিপি নেতাদেরকে কবর রচনা করা হবে। এর নাম হইতেছে আমির হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি। আবার দেখেন তারেক জিয়াকে নিয়ে সন্তান মন্দ কথা বলছে, তাই ছাত্রদল নেতা সদল বদলে যায় বৃদ্ধ পিতাকে শাসাইতেছে। সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিচ্ছে, এর মধ্যে ক্ষমা না চাইলে যে জায়গায় পাই আমরা বিচার করব বলে হুমকি দিচ্ছে। শুনেন, বাড়িতে থাকে না, আপনার মাস্টার মানুষ, আপনারা সম্পূর্ণ শ্রদ্ধা দিয়ে গইতেছি। হ্যাঁ, এই যে আপনার মাস্টার, আপনি মাস্টার, আপনার ছেলে তারেক রহমানের গালিগালাজ করে, তারেক রহমানের এই ছেলে, এটা কাকা আমি আপনারা বলবো। আচ্ছা কাকা, আপনি 80 সালে বিএনপি করেন, আমার বাবা আওয়ামী লীগ করতো, সমস্যা নাই, কিন্তু তারেক রহমানের নামে যে এই ধরনের কথাবার্তাগুলো লেখে, তখন আমরা তো মনে করেন যে আল্লাহ নবীর পরে তারেক রহমানের মানি, বাপদাদার চেয়ে বেশি মানি। এমন বিষয়টা হয়েছে গিয়া উনি তো কোনো অপরাধ করে নাই, ওনারা এই যে গালিগালাজ করেছে বললো। আমি একটা কথা শুনেন, আপনার ছেলেরে ফোন না করবেন যে সুলতানের রায় ছিল কালকে সকাল 10টার মধ্যে তার টাইম, কালকে 10টার মধ্যে যাতে ফেসবুকে যেটা লেখছে এটাতে কয় যে ভুল করছে, ভুল স্বীকার করে কাকা। যদি ভুল স্বীকার না করে এর বিচার কিন্তু আমরা মনে করেন যেই জায়গায় পাই আমরা বিচার করে দিব কাকা, যদি আমরা ব্যর্থ হন কাকা। আর বৃদ্ধ পিতা হাত জোর করে ভয়ে কাঁদতে শুরু করছে, বারবার বলতেছে সন্তান ক্ষমা চাইবে। যে নেতায় কাণ্ড ঘটেছে সে বারবার বলছে যে সে এর কারণে সে বহিষ্কার হইতে পারে, কিন্তু এতে তার কিছু যায় আসে না, কারণ জানে বহিষ্কার হইলে তার দল বহিষ্কার প্রত্যাহার করবে আমাদের অগোচরে, এটা সময়ের ব্যাপার, বহিষ্কার কাগজের ব্যাপার। এইবার শুনেন, এটা আমি লাইভে আছি কাকা, একদম মনে করেন যে সারা বাংলাদেশে দেখতেছে আমার নেতা একটা মানুষ দেখতে পারে, আমার বহিষ্কার করতে পারে, আমার কোনো আপত্তি নাই। যাই হোক, বিএনপি মানে শুধু এরা না, এর বাইরেও বিএনপি আছে, আর তারাই মেজরিটি যারা সত্যিকার অর্থে শহীদ জিয়ার আদর্শ আর খালেদা জিয়ার উত্তরাধিকার বহন করতে চায়। তাদের অনেকেই আমাকে, বিএনপি মানে শুধু এরা না, এর বাইরেও বিএনপি আছে, আর তারাই মেজরিটি যারা সত্যিকার অর্থে শহীদ জিয়ার আদর্শ আর খালেদা জিয়ার উত্তরাধিকার বহন করতে চায়। তাদের অনেকেই আমাকে গত ভিডিওর পরে ফোন দিছে, বিএনপির নানা পর্যায়ের নেতাকর্মীরা। অনেকে বলছে যে ভাই দিন শেষে আপনি ইলিয়াস আর কনক মিলা বিএনপির ড্যামেজ কন্ট্রোল করলেন, এখন অনেক পোস্টে হোস্টাইল রিয়াকশন কমেন্ট অনেক কমছে। অনেকে বলছে যে কাজটা ভালো করেন নাই, বিএনপিকে রক্ষা করতে যাইয়া। আমি আসলে বিএনপিকে রক্ষা করতে যাই নাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেছি, আর বিএনপির ভুলগুলো ধরায় দেওয়া থেকে আমি সরে আসি নাই। এখন কইবেন বিএনপিকে রক্ষা করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমনে রক্ষা হয়, আসেন এটা না বুঝে দেখি। বিএনপির সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব, রাজনৈতিক দল কিভাবে গণ অনুমোদনের একটা সাংগঠনিক রূপ, রাজনৈতিক দলগুলো একটা দেশের জনমতের প্রাতিষ্ঠানিক কণ্ঠ, দলীয় রাজনীতির মাধ্যমেই জনগণ রাষ্ট্র ক্ষমতায় অংশ নেয়। দল ধ্বংস হইলে বা নিষ্ক্রিয় হইলে রাষ্ট্রে জনসমর্থনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে, ফলে শাসন এবং সার্বভৌম কর্তৃত্বের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তৈরি হয় নীতি নির্ধারণের ধারাবাহিকতা এবং বিকল্প। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে দুইটা জিনিস, কূটনীতি আর নিরাপত্তা নীতি। এটা ধারাবাহিকতা এবং বিকল্প চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিকশিত হয়। দলের অনুপস্থিতিতে এক কেন্দ্রিক নীতি নির্ধারণ শুরু হয়, যেই নীতিতে পাবলিক সাপোর্ট নাই সেই নীতি দীর্ঘমেয়াদে টেকে না। এই এক কেন্দ্রিক নীতি নির্ধারণটা কেমন একটু দেখিয়ে আসেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ভারত বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ এক, এটাই ছিল হাসিনার কূটনীতিক স্ট্যান্ড, এটা এক কেন্দ্রিক নীতি। ওই যে আলগাম, একটা আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব কেবলমাত্র তার ভূখণ্ড বা আন্তর্জাতিক স্বীকৃতির উপর নির্ভর করে না, বরং সেটা গঠিত হয়, তৈরি করতে হয় রাষ্ট্রে। দেখি বিএনপির সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব কেন যুক্ত। একটা আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব কেবলমাত্র তার ভূখণ্ড বা আন্তর্জাতিক স্বীকৃতির উপর নির্ভর করে না, বরং সেটা গঠিত হয়, তৈরি করতে হয় রাষ্ট্রের জনগণ, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয়। তিনটে জিনিস, জনগণ, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয়। এই কাঠামোর কেন্দ্রে অবস্থান করে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দল কেবল রাষ্ট্র ক্ষমতার প্রতিযোগী না, তারা রাষ্ট্রীয় কর্তৃত্বের সামাজিক অনুমোদনের ধারক, জন অভিপ্রায় প্রকাশের মাধ্যম
এবং রাজনৈতিক স্থিতিশীলতার একটা মৌলিক স্তম্ভ। যখন একটা দেশের রাজনৈতিক দলসমূহ ধ্বংস হইয়া যায় বা তাদের কার্যকারিতা ভেঙে পড়ে, তখন সেই রাষ্ট্রের আন্তঃপ্রাতিষ্ঠানিক ভারসাম্য, জনভিত্তিক শাসন এবং কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে যায়, যা সরাসরি স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আনে। কি জটিল লাগতেছে? আরো পরিষ্কার করে বুঝে দেখবো, আসেন বুঝে দেখি। মোমেন বলছিল না ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, ভারতের বিজয় মানে আমাদের বিজয়। শুনেন, আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। এই কূটনৈতিক স্ট্যান্ড তো টিকে নাই। এটা হইতেছে এক কেন্দ্রিক নীতি নির্ধারণ। আমাদের সব সম্পর্ক সব নতুন করে করতে হইতেছে না, আগে ইন্ডিয়ার মাধ্যমে হাসিনা রাজনৈতিক সম্পর্ক তৈরি করতে, এবং এই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, আমাদের ব্যুরোক্রেসি দুর্বল হয়েছে, আমাদের কূটনীতি দুর্বল হয়েছে, আমাদের ডিপ্লোমেসি দুর্বল হয়েছে। রাজনীতি প্রাতিষ্ঠানিক ভারসাম্য রক্ষায় কি ভূমিকা রাখে? সুস্থ রাজনৈতিক দলগুলা নির্বাহী, আইন প্রণয়ন এবং বিচার বিভাগের ভারসাম্য রক্ষায় সহায়ক হয়। দলগুলোর অনুপস্থিতিতে রাষ্ট্রযন্ত্রের অঙ্গগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়। এর জন্যই কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হয়, যেমন যেটা হয়েছিল হাসিনার আমলে, এবং এর ফলে বৈদেশিক হস্তক্ষেপের পথ উন্মুক্ত করে। আমি কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝাই দিতেছি।